মানসিক সমস্যা, ও এখানে ওখানে থাকতো। ভাত খাওয়াই আবার মারতেছে। তো যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে দেওয়া হচ্ছিল, তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। বোনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সচেতন হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি ৩৬০টি, ব্যবসা আছে দুবাই, যুক্তরাষ্ট্রেও। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। সাজা স্থগিতের আবেদন নাকি আইনি প্রক্রিয়া, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের ভিন্ন মত, সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই। এবং ডেঙ্গি জ্বরে কাঁপছে দেশ, চলতি মাসের 18 দিনেই মৃত্যু 36, আক্রান্ত 8,000-এর বেশি। মশক নিধন নিয়ে ক্ষোভ নগরবাসীর, সচেতনতা বাড়াতে শোভাযাত্রা ডিএনসিসির। বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিছে, এটারে কিভাবে বন্ধ করা যায়, এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এইটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর ধানমন্ডি ও উত্তরা পূর্ব থানার পৃথক মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন। এদিকে বুধবার রাতে গুলশান থেকে গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ অসুস্থ বোধ করায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাকে আজ আদালতে তোলার কথা ছিল। পালানোর সময় গত 13 আগস্ট রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় জব্দ করা হয় তাদের কাছে থাকা একটি ব্যাগ। এতে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের মামলায় এবার আদালতে তোলা হলো তাদের। সকালে ঢাকার সিএমএম আদালতে নেয়ার পর কোতোয়ালি থানার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জব্দ তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে, আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম। পরে দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় আবার আদালতে তোলা হয় সালমান এফ রহমানকে, কিন্তু অন্য মামলায় রিমান্ড চলায় আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় তাকে আরেকটি মামলায় তাকে আজকে সোনারেশ করা হয় এবং সেখানে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বলেন যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডে আছে, তার রিমান্ডের বিষয়টি পরবর্তীতে শুনানি হবে। একই দিন আদালতে নেওয়া হয় হত্যা মামলায় গ্রেফতার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। ধানমন্ডি ও উত্তরা পূর্ব থানায় হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মন্ত্রী, এমপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম, সেই কারণে আমাদেরকে মামলার হয়রানি করার জন্য
এই মামলাগুলো নিয়ে আমাদের সম্পৃক্ত করা হচ্ছে। আমরা এই ন্যায় বিচার পাই নাই, আমরা উচ্চ আদালতে গেলে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। এছাড়া বিশৃঙ্খলার উস্কানি দেওয়ার অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে একই থানার 2 পুলিশ সদস্যকে। এদিকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখাশোনার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে 5 সেপ্টেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল ও আদেশ দেন। বৃহস্পতিবার যা লিখিত আকারে প্রকাশিত হয়, ওই দিন বেক্সিমকো ফার্মা সহ গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়। এছাড়া কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তার তথ্য দিতে এবং বিদেশে পাচার করা অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। এদিকে এস আলম গ্রুপ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, পরিচালক ও পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে কিছুক্ষণ পর। পাশাপাশি সম্পত্তি স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে, সামান্য সরকারি চাকরির বেতনেও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 25 কোটি মার্কিন ডলার খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় 3000 কোটি টাকার সমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সব মিলিয়ে তিনি 500-এরও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় 70 কোটি ডলার। আল জাজিরা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো ছেড়ে চলে যান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার চেন্নাই টেস্টের খবর জানাবো। বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ভারত। টাইগার পেসারদের দাপটে কাঁপছে টিম ইন্ডিয়া। এরই মধ্যে 5 উইকেট হারিয়েছে স্বাগতিকরা, যার 4টাই তুলে নিয়েছেন হাসান মাহমুদ। এই মুহূর্তে MA চিদাম্বরম স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। রিমন, আমার মুখের এই চওড়া হাসিটা দেখে একটা বিষয় কিন্তু দর্শকরা ইতিমধ্যে বুঝে গেছেন, এই টেস্টে অর্থাৎ চেন্নাই টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন যেতে না যেতেই কিন্তু ম্যাচটার লাগামটা অনেকটাই বাংলাদেশের হাতে চলে এসেছে। ভারতের 5টা ব্যাটসম্যানকে তুলে নিয়েছেন টাইগার পেসাররা। চেন্নাইয়ের ক্রিকেটে একটা বাক্য কিন্তু খুবই চর্চিত, সেটি হচ্ছে কি, আপনি এখানকার গরমকে জয় করতে পারলেও উইকেটকে কখনোই জয় করতে পারবেন না। চিদাম্বরমের যদি আমি সেরা 15 জন উইকেট টেকারের কথা বলি, তার মধ্যে 13 জনই কিন্তু স্পিনার, কিন্তু এই টেস্টে দাপট দেখাচ্ছেন টাইগার পেসাররা। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু চেন্নাইয়ের যে তীব্র তাপপ্রবাহ আমরা গেল কয়েকদিন ধরে দেখেছিলাম, সেটি একেবারেই নেই। আকাশ একেবারে মেঘলা এবং সেই মেঘলা আকাশের পুরো ফায়দা তুলে নিয়েছেন। আলাদা করে বললে হাসান মাহমুদ 4টা তিনি উইকেট তুলে নিয়েছেন এবং বাংলাদেশের সবচাইতে বড় যে গলার কাটা জয়সওয়াল, যিনি কিনা 50 তুলে নিয়েছেন, তাকে কিছুক্ষণ আগে নাহিদ রানা ফিরিয়েছেন। এবং জানেন যে ভারত 8 জন, আপনি যদি রবিচন্দ্র অশ্বিনকে ধরেন তবে 8 জন ব্যাটসম্যান নিয়ে ভারত এই টেস্ট খেলতে নেমেছে। 3টা পেসার, বাংলাদেশও 8 ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছে। সেক্ষেত্রে ভারতের যে ব্যাটিং অর্ডার, সেই ব্যাটিং অর্ডারের মূল মেরুদণ্ডটা বাংলাদেশ ভেঙে দিয়েছে টাইগার পেসাররা। এখন পরবর্তী যে বাকি উইকেটগুলো রয়েছে, সেই উইকেটগুলো যত দ্রুত তুলে নেওয়া সম্ভব, ঠিক ততই কিন্তু বাংলাদেশ দলের জন্য মঙ্গল। একটা বিষয় একটু বলে রাখতে চাই, বাংলাদেশের গেল 24 বছর ইতিহাসে, অর্থাৎ টেস্ট স্ট্যাটাসের গেল 24 বছর পরে বাংলাদেশ কিন্তু ভারতের মাটিতে গেল 24 বছরের মধ্যে 3টা টেস্ট ম্যাচ খেলেছে। এবং এই টেস্ট শুরু হওয়ার আগেও ভারতীয় যারা স্থানীয় সাংবাদিকরা রয়েছেন কিংবা দর্শক, তারা মানে একটা কথায় একেবারে বাংলাদেশকে কোনোভাবেই তারা আসলে গোনাতেই ধরতে চাচ্ছিলেন না, মানে গোনাই তারা ধরছিলেন না। এবং তারা বলছেন যে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ঠিক আছে, কিন্তু ভারতকে তারা হারাতে পারবে না। তবে বাংলাদেশ যেভাবে শুরু করেছে এই ম্যাচ, সেভাবে যদি বাংলাদেশ এই ম্যাচটা লাগাম নিতে পারে, বলাই বাহুল্য চেন্নাই হয়তো রূপকথা লেখা হবে। তো এই ছিল আমার কাছে চেন্নাই টেস্টের সবশেষ আপডেট। মাহবুব, আরও একটি উইকেটের পতন হয়েছে। ভারতের চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহবুব, তিনি জানাচ্ছিলেন চেন্নাই টেস্টের খবর। দুপুরের সময় আর থাকছে
দুবাইগামী ফ্লাইটের চট্টগ্রামে যাত্রাবিরতি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে অভিযান, প্রায় 2.5 কোটি টাকা মূল্যের রিয়াল ও দিরহাম সহ আটক এক যাত্রী। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা জানান মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে নিজ জেলায় ঠাকুরগাঁওয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত। বলেন, সারা দেশে নয়, যেসব এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত ছিল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমান। এরপর দুপুরে রানীশঙ্কর উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 17-18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটই করেননি, দেশকে ফকির করে গেছেন। 16-17 বছর ধরে বড় বড় মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট করেছে। অন্যদিকে আপনাদের ছোট ছোট এলাকাতে এই একেবারে আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে। বিকেলে পীরগঞ্জ উপজেলার ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরো একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুলের। সময় সংবাদ, ঠাকুরগাঁও। তারেক রহমানের সম্মতি পেলে ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ ধারা প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে ফিরবেন সে সিদ্ধান্ত তিনিই নেবেন। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর এক দেয়া হয় মামলা। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে দেয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারা বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে 45 দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। দলটির আইনজীবী ফোরামের সভাপতি বলছেন, তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির 401 প্রয়োগ করে সাজা স্থগিত চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে। 401-এ বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্তমুক্তভাবে খালাস করা। সেইখানে আমরা মনে করি 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এবং এই শর্তে মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না। তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। কবে ফিরবেন সেই সিদ্ধান্তও নেবেন তিনি। জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে। কোনো ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় আনুকূল্য নেওয়া আইনগত প্রক্রিয়ায় সব কিছু অ্যাড্রেস করা হবে। ওনার বিরুদ্ধে যে আনফর্চুনেটলি রায় ঘোষণা করা হয়েছে সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বললেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা। যে আইন যতটা যে আইন যতটা সমীহ করে সে তত বড় মানুষ। কাজেই
আমি তারেক জিয়া সাহেবের ব্যাপারে বলবো, সবার বিষয়ে আমি বলবো যে আইনের কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয়। দীর্ঘ 16 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। একটি কালো আইন যার জাঁতাকলে পিষ্ট হাজারো মানুষ। ডিজিটাল নিরাপত্তা আইনে গত 5 বছরে মামলা হয়েছে 1400টি, যেখানে আসামি করা হয়েছে 451 জন সাংবাদিককে। এসব মামলার বাদীদের 82% তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নাম বদলে কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি আইন এখন সাইবার নিরাপত্তা আইন। মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যম নিপীড়নের এই হাতিয়ারকে দ্রুত সংস্কারের দাবি মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের। মার্জিয়া মোহাম্মদ রিপোর্ট, ছবি তুলেছেন শাহিনুর ইসলাম। ওনারা আমাকে 7 ঘন্টা ইন্টারোগেশন করেন, চোখে অবশ্যই 3 পরতের কাপড় দিয়ে বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরায়ে। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণে দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট। এরই জের ধরে 2020 সালে র্যাব পরিচয়ে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রচিন্তা নামক নাগরিক সংগঠনের সদস্য দিদারুল ভূঁইয়াকে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের পর তাকে গ্রেফতার দেখানো হয় ডিজিটাল সিকিউরিটি আইনে। আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। 5 মাস কারারুদ্ধ রাখা হয় দিদারুলকে। রমনা থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সেখানে আমরা 11 জন ছিলাম আসামি। দিদারুল প্রাণে বেঁচে ফিরলেও 2021 সালে তৎকালীন আওয়ামী শাসক দলের মানবাধিকার লঙ্ঘন ও অসঙ্গতির চিত্র কার্টুনের মাধ্যমে তুলে ধরায় একই আইনে প্রথমে গ্রেফতার ও পরে পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয় লেখক মোশতাক আহমেদকে। নির্মম নির্যাতনে গুরুতর আহত হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরও। 1 বছর কারাগারে থাকা অবস্থায় বারবার জামিন চেয়েও পেলেন না এবং হাইকোর্টে যখন তার জামিনের দরখাস্তটা বিবেচনাধীন ছিল, অপেক্ষমান ছিল, সেই সময়ে কিন্তু তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিশোরকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে তাতে তার মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। 2006 সালের আইসিটি আইন 2009 সালে নাম ঠিক রেখে সংশোধিত হলো। 2018 সালে নাম বদলে হলো ডিজিটাল সিকিউরিটি আইন। আর সবশেষ 2023 সালে রূপ বদল হয়ে হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। বারবার রূপ বদল হলেও বাক স্বাধীনতা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে কালো আইনটি। গত 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছেন 500-র বেশি গণমাধ্যম কর্মী। নির্বাচন থেকে বিরোধী রাজনীতি দলের প্রার্থীদের অংশগ্রহণ বিরত রাখা ও তাদের হয়রানির মোক্ষম অস্ত্র হিসেবেও ব্যবহার হয় এই আইন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠিক যেমনটা ঘটেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে। নির্বাচনের দিন আমি বের হয়ে ভোট দেওয়া তো দূরের কথা, ওই দিন আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা মামলা দেওয়া হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সাম্প্রতিক গবেষণা বলছে 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1436টি মামলায় 4520 জনকে আসামি করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। মামলা হয়েছে অন্তত 30টিরও বেশি শিশু কিশোরের বিরুদ্ধে। আর এসব মামলার বাদীদের 82%ই তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আশা করব যে এখন নতুন যে সরকার এসেছেন তারা সামনে যখন এই যে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়াগুলো যাবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এক্ষেত্রে সচেতন হব। আমাদের আপত্তির জায়গা হচ্ছে মানুষের যে মত প্রকাশের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সেইটাকে কখনো ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা উচিত না। পুরো আইনি ব্যবস্থাটাকেই ঢেলে সাজানো। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন বাক স্বাধীনতা আর গণমাধ্যমের জন্য মূর্তিমান আতঙ্ক সাইবার সিকিউরিটি আইন। উত্তরবঙ্গের একটা কেস আমার স্পষ্ট মনে আছে। কোভিডকালীন সময়ে রিপোর্ট করার জন্য একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল, কয়েক মাসে জেলের ভিতরে ছিল। মিথ্যা যে মামলাটা করলো সে কি বিচারের প্রক্রিয়ায় আসছে? আইনের অপব্যবহার ঠেকিয়ে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি তাদের। অপব্যবহার ঠেকানোটা বন্ধ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গি জ্বরে কাঁপছে দেশ। চলতি মৌসুমে মারা গেছেন 119 জন, আক্রান্ত হয়েছেন 21,000-এর বেশি। এর মধ্যে চলতি মাসের 18 দিনেই 36 জনের মৃত্যু ও 8,000-এর বেশি আক্রান্ত হয়েছেন। এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। এদিকে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা করেছে ডিএনসিসি।
প্রতি বছরই এমন সময় এডিস মশার লার্ভা নিধনে তৎপরতা দেখান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে প্রতি বছরের মতো এবারও এই কার্যক্রম যথেষ্ট মনে করছেন না রাজধানীবাসী। বাসাবাড়ির বেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বাড়ছে লার্ভার রাজত্ব, আছে অসচেতনতাও। সবাই যদি সচেতন হয়ে কাজ করে তাহলে এগুলো থাকে না। ফ্রিতে মশক নিধনের ঔষধ দেয় বা ট্যাবলেট দেয়, এটা কি আপনারা জানেন? না, এটা আমরা জানি না এবং এর সুবিধা আমরা কখনো পাইনি। রাজধানীবাসীর অভিযোগ, নগর কর্তৃপক্ষের দায়সারা মাইকিং আর লোক দেখানো কাজ সবই শুভঙ্করের ফাঁকি। জনগণকে সচেতন করতে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান তাদের। দিল আর আপনার যে আর 2-1 মাসের ভিতর খবর নাই, এরকম হলে তো সমস্যা। এরকম দেওয়ার তো কোনো উপকৃত হয় না। মিনিমাম সপ্তাহে 3 দিন, নাহলে মশার কমানো যাবে না। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় এডিস মশা নিয়ন্ত্রণে আয়োজিত এক শোভাযাত্রায় উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এবছরও এডিস নিয়ন্ত্রণে যথেষ্ট প্রস্তুতি আছে তাদের। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে বিভিন্ন দলে ভাগ হয়ে তদারকির দায়িত্ব সামলাবেন নগর ভবনের কর্মকর্তারাই। জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করে, যেমন তো এই মনিটরিংয়ের জন্য আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি। ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস। যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি 7 দিন ব্যাপী। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে। মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে খুলে যাচ্ছে বিয়ারিং প্যাড, এমনটাই মত বিশেষজ্ঞদের। নকশায় কিছুটা পরিবর্তন আনলেই এই সমস্যার সমাধান হতে পারে। আর দীর্ঘস্থায়ী সমাধানে বেশি চাপ সহনশীল পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ তাদের। সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানালেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে বসানো হয় বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান। এর কাজ গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়া। বিশেষ এই উপাদান ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও। 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে খুলে পড়ে বিয়ারিং প্যাড। এতে 10 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ারিং প্যাড যে জায়গায় খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেওয়ার স্থান, ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি। কিন্তু মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাতে এই বাঁক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা বিবেচনায় নেওয়া হয়নি। প্যাড বিয়ারিং ধরে রাখার ব্যবস্থাও রাখা হয়নি সেখানে, ফলে অতিরিক্ত চাপে রাবারের প্যাড খুলে আসার জন্য নকশাগত এই ত্রুটিকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞ। কার্ভ সেকশন থেকে আমরা স্ট্রেট সেগমেন্টে যাচ্ছি, এটা একটা ট্রানজিশন জোন। এই জায়গায় বিয়ারিং প্যাড একেবারে ফ্রিলি বসিয়ে রাখাটা আমার মনে হয় যে অ্যানালিসিস করার দরকার ছিল যারা নকশা করেছে, সেই জায়গায় তাদের জ্ঞান ধ্যানের কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে। যে প্রায় 1.5 বছর 2 বছর ধরে যে ট্রেন চলছে, প্রতিদিন ধীরে ধীরে তার যে জায়গায় বসানো ছিল সেখান থেকে সরতে সরতে সে কিন্তু ওই যে আমি বলছি যে জয়েন্টের মধ্যে বসে আছে, সেখান থেকে কিন্তু বের হয়ে পড়ে গেছে। এই জন্য পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্ক্রু বা নাট বল্টুর মাধ্যমে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ জানিয়ে এই বিশেষজ্ঞ বলছেন, রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল পড ব্যবহার করতে হবে। যদি নকশাতে দেওয়া থাকতো তাহলে যারা নির্মাণ করছেন তারা বাধ্য থাকতো এটা ধরে রাখার জন্য, যে গ্রুপের কথা বলছি সেটা দেওয়ার জন্য। এখানে আসলে এই ধরনের রাবার বিয়ারিং প্যাড ব্যবহার না করে এখানে পট বিয়ারিং ব্যবহার করা উচিত ছিল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ বলছেন, এসব দিক মাথায় রেখে নতুন করে পরিকল্পনা করছেন তারা। ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে প্রত্যেকটা আবার ক্রস চেক করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। রিপোর্টটা পাওয়ার পরে কারণটা বুঝতে হলো কেন ঘটনা ঘটলো এবং এটা রিমেডি কি। যদি এটা ডিজাইনগত ত্রুটি হচ্ছে সেটা রেকটিফাই করার সুযোগ আছে, মেজর ত্রুটি তো না। এটা সিম্পল, আপনি যেটা বললেন যে অতি স্ক্রু দিয়ে করা যায়, লোয়ার ফ্রেম দিয়ে করা যায় এবং এটাকে ঢালাই করে করা যায়, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। কিন্তু হুইচ ওয়ান ইজ মোর অ্যাপ্লিকেবল এবং মোস্ট সিকিউর সেটা আমাদের বের করতে হবে। নির্মাণাধীন মেট্রো লাইনগুলোর নকশাতেও প্যাড ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে $200 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি, ব্যাংকের তারল্য সংকট কাটানো, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতেই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ।
কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় দলটি। বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের প্রতিনিধি দল। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান, চলতি অর্থ বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। We have looked at what resources we can mobilize for Bangladesh from the funds that we have available in IDA, and we're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. So whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় বাজেট, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ, রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় ইতিবাচক আলোচনা হয়েছে বিশ্ব ব্যাংকের সঙ্গে। বৈদেশিক খাতে উন্নয়ন ও ঋণ সহায়তার প্রত্যাশা উপদেষ্টার। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ। আর্থিক খাতের তারল্য ঘাটতি সহ উন্নয়ন অনেক প্রকল্পই আগামীতে বিশ্ব দাতা সংস্থাগুলোর ঋণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানায় অর্থ মন্ত্রণালয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ফেরাতে এবং আর্থিক সংস্কারে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। এ সময় দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার। We intend to continue this strong support at a time in which Bangladesh is going through some very important reforms, and I was encouraged by the plans that the governor of Bangladesh Bank laid out, and we will discuss further how we can best support. There are many technical issues related to strengthening the banking sector, making sure that people can trust the banks, that the banks are well managed, that they're well supervised, that Bangladesh Bank has a good system in place for doing that. But the details we will continue to discuss. ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 3 TCF। সকালে সচিবালয়ে এই তথ্য জানান উপদেষ্টা বলেন, অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না। দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় আরও 6.5 লাখ কোটি টাকা মূল্যের 5.109 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে, যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও 5 বছর। গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাসপ্রোমের গবেষণা তথ্য অনুযায়ী সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। তবে এমন তথ্য বিভ্রান্তিকর বলে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে ভোলায় 5 TCF গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF এর কিছু বেশি। কেউ যদি বলে ভোলাতে 5 TCF গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। ভোলায় 5 TCF গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। 100টা ড্রিপ কুল, তো এইগুলোতে যদি সত্যিই প্রত্যাশা মতো মানে 5, 6 কিংবা 4 যাই কিছু পাওয়া যায়, যদি পাওয়া যায় তখন তো এটা ওয়ার্থওয়াইল হয়ে উঠবে। প্রশ্নের জবাবে জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না। এদিকে আমদানি করা বিদ্যুতের বিল পরিশোধ সহ প্রয়োজন মেটাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বিশ্ব ব্যাংকের কাছে $2 বিলিয়ন সহায়তা চাওয়ার কথা জানান তিনি। আর চুক্তি থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্টের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার। গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক
মানে বিদ্যুৎ কি বলে ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। অতিরিক্ত গরম এবং গ্যাস সংকটে কিছুদিন সমস্যা থাকলেও আর লোডশেডিং হবে না। আসন্ন শীতেও গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশ্বাস দেন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফুয়েল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এই কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফুয়েল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার ধাপ শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি। খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি, এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে, কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিঅ্যাক্টর যদি পুরো দমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজ ডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে, সেগুলো কিন্তু অতিমাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটি স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে, সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প, আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি, অন্যান্য জীবাশ্ম জ্বালানি, এগুলো
বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি, অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয় স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয় তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটাও অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। চট্টগ্রামে যাত্রা বিরতির সময় দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রীকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, জাকির হোসেন নামের ওই যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। জব্দকৃত মুদ্রার মধ্যে কেবল সৌদি রিয়ালের পরিমাণই 7,70,000। বৃহস্পতিবার সকাল 8টা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এনএসআই ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল পরিমাণ মুদ্রাসহ আটক করে জাকির হোসেন নামে এক যাত্রীকে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, জাকিরের 3টি ব্যাগ তল্লাশি করে 2.5 কোটি টাকা মূল্যে সৌদি রিয়াল ও আরব আমিরাতের মুদ্রা দিরহাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রিয়ালের পরিমাণ 7,70,000। গ্রেফতার জাকিরের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি ব্যবসার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই সূত্রে জড়িয়ে পড়েন মুদ্রা পাচারের সঙ্গে। ঢাকা থেকে একটা ফ্লাইট আসে ইউএস বাংলার, এটা চিটাং হয়ে দুবাই যাচ্ছিল। তো সেখানে আমরা পরে যাত্রীকে সরাসরি ফ্লাইটে গিয়ে আটক করি। তার সাথে একটা ব্যাগ ছিল, 7,70,000 সৌদি রিয়াল পাই আর 46,000 দিরহাম পাই। জাকিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার পর হস্তান্তর করা হয়েছে নগরীর পতেঙ্গা থানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনী সমাবেশে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষের ভাগ্য বদলাতেই বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন তিনি। যদিও নিউ ইয়র্কে বুধবারের ওই সমাবেশে তল্লাশি করে বিস্ফোরক কিছুই পাওয়া যায়নি। তবে আরেক ঘটনার জেরে এফবিআই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গোপন তথ্য বাইডেনকে সরবরাহের প্রমাণ পেয়েছেন তারা। বুধবার নিউ ইয়র্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। যদিও লং আইল্যান্ডে সাবেক প্রেসিডেন্টের সমাবেশের আগে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। হঠাৎ একটি গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর বের হয়। এরপর শুরু হয় তল্লাশি। পরে শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনাকে গুজব বলে নিশ্চিত করেন। 2বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া যশ একমাত্র তার হাত ধরেই ফিরে আসা সম্ভব। এ কারণে সৃষ্টিকর্তা তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন বলেও দাবি ট্রাম্পের। এছাড়া নিউ ইয়র্কের গৃহহীন মানুষের দুরবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের সমাবেশে বোমা পাওয়া গেছে এমন মিথ্যা পোস্ট নিজের এক্স প্রোফাইলে শেয়ার করে বিপাকে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। তার বিরুদ্ধে নির্বাচনে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এরই মধ্যে গত জুন জুলাইয়ের দিকে ইরানের হ্যাকাররা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, হ্যাকিংয়ের বিষয়টি এটাই প্রমাণ করে যে কমলা হ্যারিস ও জো বাইডেনকে সহায়তা করতে নির্বাচনে হস্তক্ষেপ করছে ইরান। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।